বদলে গিয়েছে অনেক কিছু। সময় সদা বহমান, কোনো শক্তিই পারে না সময়কে ধরে রাখতে। হারিয়ে যাওয়া সব সম্পদই পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু গত হয়ে যাওয়া সময়কে ফিরে পাওয়ার কোনো উপায় নেই। অন্ধকার না থাকলে আলোর যেমন কোনো মূল্য নেই, তেমনি অমঙ্গল না থাকলে মঙ্গলেরও কোনো অস্তিত্ব থাকতো না। সুখ দুঃখ, আলো আঁধার, মঙ্গল অমঙ্গল, এরা প্রত্যেকেই যেন একই বস্তুর এপিঠ ওপিঠ। যেখানে অমঙ্গলের সূচনা, সেখানেই মঙ্গলের আবির্ভাব। দুইয়ের সংমিশ্রণে গড়ে ওঠে মানব জীবন। প্রকৃতির নিয়মে এই ধারা অব্যাহত প্রতিটি মানুষের জীবনে। আইমান অনার্স কমপ্লিট করে পড়াশোনার পাশাপাশি ব্যবসায়িক কাজে সাহায্য করছে। ময়ূরী কোর্স কমপ্লিট করে এখন চাকরির জন্য ইন্টারভিউ দিবে। আনিকা অনার্সে ভর্তি হয়েছে। ইন্টার শেষ করার পর থেকেই শ্বশুর বাড়িতে থাকে, অনুষ্ঠান ছাড়াই থাকে। সে ইচ্ছাকৃত থাকতে চায়নি। সবাই আইমানের পাগলামোর জন্যই। আইমানের এক কথা, আনিকার পরীক্ষা শেষ, তাই আইমানের সাথে শ্বশুর বাড়িতে থাকতে হবে। রাশেদ বলেছেন আগে অনুষ্ঠান হোক, তারপর থেকে আনিকা এখানে থাকবে। আইমান মানতে নারাজ, বউকে কোনো মতেই বাবার বাড়িতে রাখবে না। এই নিয়ে রাশেদ আইমানকে অনেক বকাঝকা করেছেন, তবে তাতে খুব একটা লাভ হয়নি। আইমান রেগে মুখ ফসকে বলে ফেলেছিল, বিয়ে করেছি কি বউ ছাড়া থাকতে? আমার বউ আমার সঙ্গেই থাকবে। প্রত্যুত্তরে রাশেদ পাল্টা কথা বলার মতো কোনো কথা খুঁজে পায়নি। মোম আগের তুলনায় অনেকটাই ম্যাচিউর হয়ে গিয়েছে, তবে চঞ্চলতা কমেনি। আর না আগুনকে জ্বালাতন করতে ভোলে। এর কারণ আগুন এখনো আগের মতোই মোমকে ধমকাধমকি করে, শাসন করে। সেই জন্য মোম সদা সর্বদা প্রস্তুত থাকে আগুনকে জ্বালাতে। আগুন তার নিজস্ব প্রফেশন নিয়ে দিব্যি আছে। আগুন এখন ভাড়া করা ফ্ল্যাটে থাকে না, তবে ফ্ল্যাট ছেড়েও দেয়নি, সেটা এখনো আছে। মোমকে নিয়ে নিজেদের আসল বাড়িতেই ফিরে এসেছে। এখান থেকে মোমের কলেজে যেতে সুবিধাজনক। মোম থাকবে শ্বশুর বাড়ি, আর আগুন তার কোমলমতিকে ছাড়া একা একা ফ্ল্যাটে থাকবে, সেটা আদৌ সম্ভব নয়। অগত্যা বইয়ের টানে আগুনও বাড়িতে থাকতে শুরু করেছে। মোম ছাড়া আগুন যেমন এক মুহূর্তও থাকতে পারে না, ঠিক তেমনি মোমও আগুনকে ছাড়া থাকতে পারে না। আগুনের নেশায় তীব্রভাবে আসক্ত হয়ে গিয়েছে। মোম বাবার বাড়ি যাওয়ার জন্য বায়না ধরে না। আগুন ছাড়া মোমের এক মুহূর্তও চলে না। মাঝে মাঝে আগুনের সাথে বাবার বাড়ি গিয়ে দেখা করে, আবার আগুনের সাথেই ফিরে আসে আগুন নামক স্বামীর সুখ নিড়ে। আজ আগুনের জন্মদিন উপলক্ষে শিকদার বাড়িতে সকাল থেকেই আয়োজনের তোড়জোড় চলছে। শাশুড়ির থেকে যখন মোম শুনতে পেয়েছে আজ আগুনের জন্মদিন, তখন থেকেই আগুনকে সারপ্রাইজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মোমের 16তম জন্মদিন আগুন ওকে সারপ্রাইজ দিয়েছিল, তাই মোমও নিজের মতো করে তার মাস্টার মশাইকে সারপ্রাইজ দিতে চেয়েছে। মিনা রান্নাঘরে কাজ করছেন, মোম আনিকা হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। হরেক রকমের খাবারের আইটেম রান্না করা হয়েছে। আগুনের জন্য মোম নিজের হাতে পায়েস বানিয়েছে। অবশ্য শাশুড়ির সহায়তায় রান্না করার বেশিরভাগ আইটেমই মোম নিজে রেঁধেছে। খেতে কেমন হবে মোম জানে না, তবে রান্নাগুলো ভীষণ যত্ন নিয়ে করেছে। আনিকা মুরগির মাংসে পানি দিয়ে ধৌতকরণ করেছে। মিনার দিকে একবার লক্ষ্য করলে মোমকে উদ্দেশ্য করে বলল, ভাবি, শুধু রান্না করলেই হবে? রাতে রোমান্টিক মুহূর্তের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করবে না? মোম চুলায় আঁচ কমিয়ে দেয়, চোখ পাকিয়ে তাকায়, কণ্ঠ খাদে এনে মৃদু স্বরে ধমকে বলে, ভালো হচ্ছে না কিন্তু আপু। সম্পর্কে আমি তোমার ভাসুরের বউ, তাই আমার সঙ্গে হিসাব করে কথা বলবে, এসব কথা বলবে না। হুম। মোম বয়সে ছোট বলে আনিকাকে আপু বলেই সম্বোধন করে। দুজনের বোনের মতো মিলে মিশে থাকে। আনিকা দুষ্টু কথা বলে মোমকে খোঁচাখুচি করে, কিন্তু মোম স্বভাব সুলভ চুপ থাকে। আনিকা ঠোঁট টিপে মিটি মিটি করে হাসে। জানি জানি, ঠিকই রাতে আগুন ভাইয়ার জন্য সারপ্রাইজের প্ল্যানিং করছো, কিন্তু আমার কাছে স্বীকার করতে চাইছো না। মোম কটাক্ষ করে বাঁকা হেসে বলল, তুমিও কম যাও না। সেদিন তো দেখলাম ড্রয়িং রুমে আইমান ভাইয়ার সঙ্গে চিপকা চিপকি করছিলে। সেই হিসেবে আমি যা করি সকলের দৃষ্টিকোণের আড়ালে।
মোমের মুখের ওপরে খোঁচা মারা কথায় নিমিষেই আনিকার হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল। ও ভেবেছিল সব সময়ের মতো মোম এবারও চুপ হয়ে থাকবে। মোম যে জায়গা মতো খোঁচাটা দিয়ে দিবে, আনিকা সেটা ঘুণ অক্ষরেও টের পায়নি। মাছের আষ্টে গন্ধটা হঠাৎ করেই মোমের গা গুলিয়ে উঠল। রান্নাঘরের বেসিংয়ে গলগল করে বমি করে দিল। আনিকা খেয়াল করে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দে মিনা ঘাড় ঘুরিয়ে মোমকে দেখে আঁতকে উঠলেন। তড়িঘড়ি করে এগিয়ে এসে মোমকে আগলে ধরলেন। মোমের শরীর টলছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, হাত পা অবশ লাগছে। মোম টিকতে না পেরে শাশুড়ির ওপর ঢলে পড়ল। পানির কণা চোখে মুখে পড়তেই মোম পিটপিট করে তাকায়। মাথাটা ভার ভার লাগছে। মিনা রান্নাঘরে চেয়ার এনে মোমকে বসিয়ে দিয়েছেন, মাথার তেল পানি দিয়ে দিয়েছেন। আনিকা ফ্লোরে বসে মোমের হাতে তালু ঘষছে। ময়ূরী প্রেসার চেক করছে। মিনা অস্থির গলায় শোধালেন, তোমার শরীর খারাপ, আমাকে বলনি কেন? হঠাৎ কি হলো তোমার? ঠিক মতো খাওয়া দাওয়া করো না নাকি? ময়ূরী ফট করে উচ্ছ্বাসিত কণ্ঠে হাস্যোজ্জ্বল মুখে বলল, মা, আমার মনে হচ্ছে বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। ময়ূরীর কথার মানে মোম বুঝতে পারল, তবে মোমের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। মুখবির স্বাভাবিক রেখে শান্ত কণ্ঠে জানালো, তেমন কিছু না, বছরখানেক আগে মাস্টার মহাশয়ের সঙ্গে ওনার কলেজের অনুষ্ঠানে গিয়েছিলাম, তখনও এরকম বমি হয়েছিল। কালকে রাতে খাইনি, সকালে অল্প সেমাই খেয়েছিলাম, হয়তো খালি পেটে মিষ্টি খাবার কারণেই বমি করেছি। ময়ূরী জহুরি চোখে মোমের আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। চোখের দিকে চেয়ে সন্দেহী গলায় প্রশ্ন করলো, তোমার লাস্ট পিরিয়ড ডেট কবে ছিল? মোম লজ্জা পেল আর চোখে শাশুড়ির দিকে তাকায়। মিনা ওর দিকেই তাকিয়ে আছেন। মোমের নিশ্চুপতা কাটিয়ে মিনা অধৈর্যের সহিত উদ্বিগ্ন কণ্ঠে বললেন, চুপ করে আছো কেন? ময়ূরী যা জানতে চাইছে উত্তর দাও। মোম মাথা নিচু করে মিনমিন করে বলল, গত 2 মাস যাবৎ পিরিয়ড হচ্ছে। ময়ূরী ব্যগ্র কদমে তুরন্ত ছুটল নিজের কক্ষে। ওয়ার্ড্রফ হতে একটা কিট নিয়ে এসে ব্যস্ত কদমে পুনরায় রান্নাঘরে এলো। হসপিটালের একজনের জন্য ভালো ব্র্যান্ডের কিট নিয়ে এসেছিল। কালকে তাকে দেওয়ার কথা, কিন্তু আজকে এটা দ্বারা বাড়ির লোকের কাজ সারবে। আগুনের বেডরুমে একরাশ অস্থিরতা নিয়ে 3 মানবীয় নারী অপেক্ষা করছে। মোম অশ্রমে দরজা খুলে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। কিটটা ময়ূরীর হাতে দিল। মোমের কেমন যেন লাগছে। ময়ূরীর তীক্ষ্ণ দৃষ্টিতে কিটের স্পষ্ট লম্বালম্বি ভাবে 2টো দাগ লক্ষ্য করে উৎফুল্লতা সমেত জিজ্ঞাসা করলো এবং চিৎকার করে ওঠে, ভাবি প্রেগনেন্ট? রুমের মধ্যে যেন ছোটখাটো একটা ব্লাস্ট হলো। মোম চমকে ওঠে। আবেগে চোখ দুটো জলে টয়টুম্বুর হয়ে গিয়েছে। আনিকা লাফিয়ে উঠল, মোমকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানালো। আনিকা আর ময়ূরী। মিনা খুশিতে গদগদ হয়ে মোমকে জড়িয়ে ধরে কপালে দৃঢ় চুমু এঁকে দিলেন। কত বছর পর শিকদার বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। মাথায় হাত রেখে মুচকি হেসে মিনা বললেন, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। সদা সুখে থাকো মা। মোম ঠোঁট চেপে কান্না আটকে ধীর গলায় বলল, মা, আপনার ছেলেকে কিছু বলবেন না, আমি নিজে তাকে খবরটা দিতে চাই। মিনা সম্মতি প্রকাশ করলেন, আচ্ছা। মোমের হাত ধরে মাথার নিকট চিন্তিত ভঙ্গিতে বসে রয়েছে আগুন। আজ কলেজ থেকে ফিরতে দেরি হয়েছে। বাড়িতে আসতেই আনিকা দরজা খুলে দিয়েছে। নিজের মধ্যকার উত্তেজনা দমিয়ে রাখতে না পেরে গড়াগড়ি বলে বলেছিল, মোম খুব অসুস্থ। ভাগ্যিস আর কিছু বলেনি, ব্যাস। তখন থেকে মোমের পাশে ঘাপটি মেরে বসে আছে। মোমের অসুস্থতার কথা শুনতেই আগুনের বেগতিক অস্বাভাবিক অবস্থা। বক্ষ স্পন্দনে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব করছিল। সুস্থ সবল বউ বাড়িতে রেখে গিয়েছে, আর এসে দেখে বউ অসুস্থ। সেটা কি আগুনের সহ্য হয়? মোমের বিরক্ত লাগছে। এভাবে গা ঘেঁষার মানে কি? কলেজ থেকে এসে ফ্রেশ হয়নি, এমনকি খায়ও নি, পোশাক চেঞ্জ করেনি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই লোকের সেই দিকে কোনো খেয়ালই নেই। বাড়ির সদস্যরা কি ভাবছে? নিশ্চয়ই আগুনকে বউ পাগল ভাবছে, কিন্তু মোম তো লজ্জা পায়।
মোমের গালে হাত রেখে মায়া ভরা চাহনি নিক্ষেপ করে আগুন উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় কষ্ট হচ্ছে? অসুস্থ হয়েছে কিভাবে? বেশি খারাপ লাগছে? মোম গালে থেকে হাত সরিয়ে দিল। তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু স্বরে চেঁচিয়ে বলল, আমার কিছু হয়নি, একদম ঠিক আছি। যান, গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আসুন। চিন্তা হচ্ছে আমার। মোম হতাশ কণ্ঠে বলল, বললাম তো ঠিক আছি, আপনি এত ব্যস্ত হবেন না। কথা শুনছেন না কেন? মোম ঠেলে ঠুলে আগুনকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আগুন ঝটপট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মোমের পাশে এসে শুয়ে পড়ল। টেবিলে একসাথে এত খাবার আইটেম দেখে আগুন ভীষণ অবাক হয়েছিল। তাও সবগুলো আগুনের পছন্দের খাবার। তবে বেশি ঘাটেনি। ভেবেছে হয়তো এমনি এমনি এত রান্না করেছে। খাবার মজা হওয়ায় আগুন তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছে। ক্লান্ত থাকায় কখন যে চক্ষু জোড়ায় তন্দ্রা লেগে গিয়েছিল আগুন টেরই পায়নি। যখন তন্দ্রা ছুটেছে তখন রাতের দ্বিপ্রহরের শুরু। হাত দিয়ে মোমকে খোঁজার ব্যর্থ চেষ্টা চালালো। মোমের নাগাল না পেয়ে উঠে বসলো। পুরো বাড়ি জুড়ে অন্ধকার। ড্রয়িং রুমের ঝাড়বাতি জ্বলছে, সেটার সূক্ষ্ম আলোকের শিখা রুমে প্রবেশ করছে। দরজা খোলা। মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখলো রাত 12টা বেজে গিয়েছে। আগুন রুমের লাইটটা অন করে ফ্রেশ হয়ে আসলো। ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মুখমণ্ডলের পানি মুছছে। তখনই দেখতে পেল ড্রেসিং টেবিলের দর্পণে ছোট্ট একটা কাগজের টুকরো আটকানো। কাগজে কিছু লেখা আছে। আগুনের কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে আর কাগজের টুকরোর অংশটা হাতে তুলে নিল। কাগজের গোটা গোটা অক্ষরে লেখা বাক্যদ্বয় ভুরু কুঁচকে রুক্ষ স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো, বিছানার এক পাশে একটা প্যাকেট রাখা আছে। প্যাকেটে যা রয়েছে পরে ড্রয়িং রুমে চলে আসুন, আপনার অপেক্ষায় থাকবো। আগুনের বুঝতে আর বাকি নেই এটা তার কোমল মতির হাতের লেখা। এখন প্রশ্ন হলো, এত রাতে উধাও কেন হয়েছে মেয়েটা? আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে এত না ভেবে প্যাকেটটা খুলে দেখলো দারুণ পাজামা পাঞ্জাবির সেট। দেখতে ভীষণ সুন্দর। আগুন চটজলদি রেডি হয়ে ধীর কদমে বেরিয়ে আসলো। ও আসা মাত্র ঝাড়বাতি নিভে গেল। এর পরিবর্তে জ্বলে উঠল কতগুলো বার্থডে ল্যাম্প। ল্যাম্পের আলোতে আপন মানুষদের মুখগুলো স্পষ্ট দেখতে পেল। ড্রয়িং রুমে নজর বুলিয়ে বার্থডের সাজসজ্জা দেখে আগুন অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। মুহূর্তেই পুরো বাড়ি পুনরায় কৃত্রিম আলোয় ভরে উঠল। রাশেদ নিজের ইচ্ছায় প্রথমবারের মতো বড় ছেলেকে বুকে জড়িয়ে নিষ্প্রভ গলায় বলে উঠলেন, শুভ জন্মদিন আব্বাজান। আগুন ভাষা হারিয়ে ফেলেছে। কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভুলে গিয়েছে। একের পর এক ঝটকা সহ্য করতে পারছে না। মোমের প্রেগনেন্ট হওয়ার খবর রাশেদ মিনার কাছে শুনেছেন। আগুনকে চুপ থাকতে দেখে তৃপ্তিময় হেসে রাশেদ মিহি কণ্ঠে ফের বললেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কেকটা কাটো, সে কখন 12টা পেরিয়ে গেছে। সকলে মিলে আগুনকে বার্থডে উইশ করলো। মাথায় হাত রেখে মিনা প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন। আগুন ঘাড় ঘুরিয়ে তাকায়। প্লাস্টিকের ছুরি হাতে জমকালো শাড়ি পরিহিত মোমকে কেকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আগুনের চক্ষু চড়ক গাছ। এই সাজে মোমকে কখনো অপ্সরার থেকে কম লাগছে না। ল্যাম্পের হলদেটে আলোয় মোমের স্নিগ্ধ মুখবির আগুনের বুকে ঝড় তুলে দিচ্ছে। এই ঝড় কেবল মোম থামাতে পারে। আস্ত মোমকে ভালোবাসার জাতা কলে আগুন পিষে মেরে ফেলবে। আগুন এগিয়ে যায়, বাড়ির লোকেদেরকে তোয়াক্কা না করে মোমের হাতে হাত রেখে কেকটা কাটে। সবাই একত্রে হাততালি দিয়ে আবারও শুভেচ্ছা জানালো। আইমান স্নো স্প্রে করে তুষারের ন্যায় কৃত্রিম সাদা সাদা বরফ খণ্ড ঘটালো। আনিকা ময়ূরী লাভ শেপ বেলুন ঠুস ঠাস করে ফাটালো। আইমান বাচ্চাদের মতো করে প্যাপো বাঁশি বাজাচ্ছে। বাবা মা ভাই বোন ভাইয়ের বউ সবাই কেক খাইয়ে দিল। শুধু মোমকে কেক খাওয়ালো না, আর না নিজে খেলো। আগুনের এমন ব্যবহারে মোমের মুখটা ছোট হয়ে গেল। ইতিমধ্যে চোখ দুটো জলে ভরে উঠেছে। বাকিরা আগুনকে কেক খাওয়ালে আগুন মুখে নিলেও গেলেনি, আড়ালে ফেলে দিয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে। মিনা রাশেদ নিজেদের রুমে চলে গিয়েছে। ঘুমে ময়ূরীর চোখ ঢুলু ঢুলু অবস্থা। আনিকাকে বলে ও ঘুমাতে চলে যায়। আনিকা আস্থা দিয়ে বলেছে ও সবকিছু গুছিয়ে রাখবে।
চিন্তা করতে হবে না। আইমান আনিকাকে জোর জবরদস্তিতে টেনে ছাদে নিয়ে গেল। ড্রয়িং রুম এখন সম্পূর্ণ ফাঁকা, শুধু আগুন মোম রয়ে গিয়েছে। মোম গাল ফুলিয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে চুপচাপ ঠায় দাঁড়িয়ে রয়েছে। আগুন এগিয়ে আসে, মোম সিটকে দূরে সরে যায়। আগুন কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে, কেকের একটা টুকরো উঠিয়ে মোমের মুখে লাগিয়ে দেয়। মোমকে কিছু বুঝিয়ে ওঠার আগেই পূর্বাভাস না দিয়ে আচমকায় মোমের ঠোঁটে ঠোঁট মেশায়। খোলা আকাশে উজ্জ্বল মিটিমিটি তারকারা জ্বলজ্বল করছে। রাতের আকাশে তারার সৌন্দর্য যেন এক অপার্থিব স্বপ্নের মতো। চারপাশ যখন ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে, তখন আকাশে অগণিত তারা ঝিকিমিকি করে জ্বলজ্বল করে ওঠে, যেন অন্ধকারের চাদরে ছড়িয়ে থাকা মুক্ত রাশি। ঝলমলে তারাগুলো কখনো ছোট কখনো বড় দেখায়, কিছু উজ্জ্বল, কিছু মিয়মান। ছাদের ওপর দাঁড়িয়ে এই তারা ভরা আকাশের নিচে সময় কাটানো মানেই এক অদ্ভুত শান্তি অনুভব করা। ছাদে আসা মাত্র আনিকা ঝাড়া মেরে হাতটা ছাড়িয়ে নিল। রেগে কটমট করে আইমানের পানে তাকায়, দাঁতে দাঁত চেপে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আসে। রাগে শরীর কনকনে শীতের মতো ঠকঠক করে কাঁপছে। আগুনের সামনে থেকে টেনে আনায় রাগ করেনি। আজকে রাগের কারণ, আনিকা যখন আইমানকে কেক খাইয়ে দিতে চেয়েছিল তখন আইমান খায়নি, ভাব নিয়ে আনিকাকে ইগনোর করেছে। অমনি রেগে বোম হয়ে রয়েছে। আনিকা গটগট কদমে চলে যেতে চাইল, আইমান বাধা প্রদান করলো। ছাদের দরজা বন্ধ করে ফটাফট আনিকার সামনে এসে দাঁড়ায়। আইমান হাত ধরতেই আনিকা তেজি গলায় বলল, ছাড়ুন। আইমানের অটল জবাব, ছাড়ার জন্য ধরেছি নাকি? আনিকা মুখ ঝামটি মেরে চোখ মুখ অন্ধকার করে রেখেছে। ছাদের এক সাইডে দোলনা রাখা আছে। আইমান সরু চোখে চেয়ে আনিকার কোমর পেঁচিয়ে দোলনায় বসে পড়ল। আনিকা বর্তমানে আইমানের কোলে অবস্থান করছে। আনিকা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। অভিমানে পাহাড় জমেছে মন গহীনে, নেত্রদয়ে লেপ্টে রয়েছে বিষাদের ছাপ। হঠাৎ গলায় গালে ঠান্ডা কিছুর পরশ পেতেই আনিকা লোমহর্ষক ভাবে চকিত আইমানের দিকে দৃষ্টি তাক করলো। আইমান কেকের ক্রিম তার গায়ে লাগিয়ে দিয়েছে। আচমকা আনিকার গলদেশে মুখ ডুবিয়ে আইমান লিক করতে লাগলো। আকস্মিক আক্রমণে আনিকা হকচকিয়ে যায়, চোখ খিচে বন্ধ করে পেলব হাতে আইমানের চুল খামছে ধরল। তার নিঃশ্বাসের গতি জোরালো। গলা হতে মুখ উঠিয়ে আইমান এবার আনিকার গাল স্পর্শ করলো। ঠোঁটের সাহায্যে আনিকার গালের ক্রিম গলদকরণ করে ফেলল। সবটুকু ক্রিম সাবার করে ক্ষান্ত হলো। তৃপ্তির ঢেকুর তুলে বাঁকা হেসে দুষ্টু কণ্ঠে আইমান বলল, এখন মনে হচ্ছে কেক খেয়েছি, এতক্ষণ স্বাদটা কেমন পাংশুটে মনে হচ্ছিল। আনিকা ওইটাই করে ওঠে, ভেংসি কেটে মুখ ঘুরিয়ে নিল। আইমান হাসলো, অধর এগিয়ে আনিকার গালে চুমু খেলো, কোমরে আরো শক্ত করে চাপ প্রয়োগ করে কাছে নিয়ে আসলো। আনিকার মুখ এদিকে ঘুরিয়ে স্লো স্বরে বলে, কেক খেয়েছি তো, তোমার থেকেই খেয়েছি, আশা করি এবার সব অভিমান বিলীন হয়ে গিয়েছে। আনিকা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল, কিঞ্চিত মুচকি হেসে কটাক্ষ করে বলল, অসভ্য, বেহায়া, নির্লজ্জ, কথা নেই আপনার সাথে। উন্মুক্ত গগনের নিচে দম্পতির নৈশব্দের দীর্ঘ সময় শ্বাস প্রশ্বাস ব্যতীত কোনো কিছুরই শব্দ শোনা যাচ্ছে না। হয়তো দূর হতে শব্দ ভেসে আসছে, কিন্তু দম্পতির কর্ণধার হয়নি। আইমানকে মৌন দেখে আনিকা মনটা খারাপ করে নিল। আইমান কি কষ্ট পেল? কোনো শব্দ কেন পাচ্ছে না আনিকা? আইমানের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে আনিকা গাল ঘষে মিহির স্বরে বলে, আপনার কথাই আপনি মানে আমার কথায় কি আপনার খারাপ লেগেছে? দুঃখিত। আইমান চোখ তুলে চায়, আনিকার কপালে প্রগাঢ় চুমু বসিয়ে থতমত গলায় বলে, তোমার কোনো কিছুই আমার খারাপ লাগে না, তাহলে কথা কেন খারাপ লাগবে? আনিকা আটঘাট বেঁধে আরো জড়সড় হয়ে আইমানের কোলে বসে থাকে। গালে এক হাত ছুঁয়ে চুপচাপ আইমানকে দেখতে থাকলো। আনিকার বুকে মাথা রেখে আইমান আবেগ সমেত ভরাট কণ্ঠে বলল, এই শ্যামকন্যা, কি আছে তোমার মাঝে, যার দরুন তোমার প্রতি আমার নেশা দিন দিন বেড়েই চলেছে? আহামরি সুন্দরী রমণী তো তুমি নও, তাহলে আমি কেন দেশের সাদা চামড়ার মেয়েদেরকে রেখে
বারংবার তোমার ওই কাজল কালো চোখের মায়ায় আটকে যাই। তোমার শরীরের গন্ধ না পেলে ইদানিং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বুক ধড়ফড় করে। এমন কেন হয় বলতে পারো? আনিকা টলমল নয়ন জোড়া মেলে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। মুখটা আরো কাছাকাছি নিয়ে ছোট করে উত্তর দিল, আপনি শুধু আমাতেই আটকাবেন, আমার জন্য পাগলামো করবেন। আপনার এসব সুখকর পাগলামো সহ্য করার ক্ষমতা রাখি আমি, বুঝেছেন? আইমান ঠোঁট এলিয়ে একপাশে হাসলো। প্রতি উত্তরে আলতো করে আনিকার চোখের পাতায় চুমু খেলো। বেহায়া ওষ্ঠ ছুঁয়ে দিল গাল, হাতের বিচরণের অঢেল রইল। আঙ্গুলের উষ্ণতা যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে আনিকার শরীরে। আনিকা চোখটা বন্ধ করেই অনুভব করে সেই মুহূর্তের জাদু। আইমানের ঠোঁট আলতোভাবে ছুঁয়ে যায় আনিকার ঠোঁটে। প্রথমে হালকা স্পর্শ, তারপর ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। চুমুর সেই স্পর্শে সময় যেন থমকে যায়। আনিকার হৃদস্পন্দন বেড়ে যায়। তার হাত মুঠো করে আইমানের টি শার্ট আঁকড়ে ধরে। আইমানের হাত আনিকার ঘাড়ে চলে আসে, তাকে আরো কাছে টেনে নেয়। হাওয়ায় মৃদু শীষ, রাতের তারাদের ঝিকিমিকি সব যেন তাদের এই মুহূর্তের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁট ছেড়ে আনিকার থুতনিতে চুমু দিয়ে আইমান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখে এক রাশ ভালোবাসা, ঠোঁটে এক অদ্ভুত স্মিত হাসি। আইমান আনিকার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, তুমি জানো, এই রাত, এই আকাশ, সবকিছুই তোমার মতোই সুন্দর। আনিকা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়, আর এই লাজুক হাসিটাই আইমানের মন ভরে দেয় আনন্দে। বেশি বেশি বলে ফেলছেন কিন্তু। একদমই না, আমার ডার্লিং অলওয়েজই চমৎকার একজন নরমণি, আমার ব্যক্তিগত শ্যামকন্যা। সময় যদি এখানে স্থির হয়ে যেত, এই রাত যদি কখনো শেষ না হতো। আইমান আনিকার মাথায় চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে দেয়, বলে, তুমি পাশে থাকলে রাত আমার দিনের মতো আলোয় ভরে ওঠে। আমার জোনাকি পোকা তুমি। আনিকা আইমানের বাহু আঁকড়ে ধরে মিহি কণ্ঠে বলল, ছাদের মধ্যে এই তারাভরা আকাশের নিচে সময় কাটানো মানেই এক অদ্ভুত শান্তি অনুভব করা। মনে হয় আকাশের এই তারারা আমাদের হাজারো গল্প জানে, কখনো আনন্দের, কখনো বিষাদের, আর তারা চুপচাপ থেকে আমাদের মনে স্বপ্ন বুনে যায়। আইমান ঝুঁকে আসে, আনিকার কানের লতিতে চুমু খায়, কণ্ঠে আবেগ আকুলতা ঢেলে হিসিয়ে বলে, তোমার ভাসুর বাবা হয়ে যাচ্ছে, আমি কবে বাবা ডাক শুনতে পারবো বলো তো? আনিকার লজ্জায় হাঁসফাঁস লাগছে। দণ্ডপাটি দিয়ে আইমানের বুকে কামড় বসিয়ে দিল, কুনুই দিয়ে পেটে গোতা মারল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। চোখটা বন্ধ করে আইমানের বুকের সঙ্গে মিশে রইল। আইমান ঠোঁট কামড়ে হাসে, আনিকার অগোছালো চুলের ভাঁজে পরপর কয়েকটা চুমু খেলো। মুগ্ধতা সমেত পুনরায় একই ভঙ্গিতে ফিসফিস করে বলল, আমাদের প্রেমময় উন্মাদনা, ভালোবাসার সফর শেষ হবার নয়। প্রতিটি স্মৃতি আমাদের হৃদয়ের উপন্যাসের প্রতিটি অধ্যায়ের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে চিরকাল। শুভ্রতার আভায় মোড়ানো আমাদের এই পথ চলা সময়ের পরিসীমা অতিক্রম করে চিরস্থায়ী হবে। শুরুতে যেমন মায়াবী ছিল আমাদের ভালোবাসার গল্প, শেষেও তেমনি অনন্ত থাকবে তার সৌন্দর্য। আমাদের পথ চলার ধ্রুবতারা হয়ে থাকবে বিশ্বাস, একসাথে থাকার প্রতিশ্রুতি, যেখানে সমাপ্তি বলে কিছুই নেই, আছে শুধু ভালোবাসার অবিরাম স্পর্শ, যার শুরু তো আছে তবে শেষ নেই। সাদা লাইটের আলোতে বদ্ধ কক্ষে মোমের দুই হাত বিছানার সঙ্গে চেপে ধরে ওপর ঝুঁকে রয়েছে আগুন। মোম চক্ষুদ্বয় বড় বড় করে চেয়ে আছে। আগুন পলকহীন ভাবে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। মোম বুঝতে পারছে না আগুন এমন করছে কেন। দীর্ঘক্ষণ একই অবস্থায় থাকায় মোমের ঘাড় ব্যথা করছে। মাথার নিচে বালিশ নেই, আগুন ওকে নড়তে দিচ্ছে না। মোম বৃথা চেষ্টা করে আগুনকে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু সক্ষম হলো না। মোম বিরক্ত চাহনি নিক্ষেপ করে বলে, কি দেখছেন? আগুন ভুরু কুচকে গম্ভীর কণ্ঠে বলল, দেখছি আমার কোমলমতি কত বড় হয়ে গেল। মানে? আগুন মোমের বুকে ঠোঁট ছুঁয়ে ধীর গলায় বলল, মানে বেশি বেশি আদর করার জন্য পারফেক্ট বয়স হয়ে গিয়েছে। মোমের শরীর শিউরে উঠল, একটু নড়ার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি।
মানুষটার বলবান শরীর বালিশের মতো ঠেসে রেখেছে তাকে। ছটফটিয়ে বলে উঠল, এরকম করছেন কেন, সরুন। আগুন সরল না, নড়লও না, একই রকম ভাবে গায়ের সাথে মিশে থাকলো। শুধালো, আজকের রান্না কে করেছে? তুমি? মম ছোট করে বলল, হ্যাঁ। আমার জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার প্ল্যান কি তুমি করেছো? জি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, এই সুন্দর সাজ কি আমার জন্য সেজেছো? মম ঠোঁট উল্টে তেড়া কণ্ঠে খোঁচা মেরে বলল, না, আমার আরো 10-12টা জামাই রয়েছে, তাদের জন্য। আগুন তুরন্ত মোমের গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট কামড় দেওয়ার পাশাপাশি চুমু দিতে শুরু করলো। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। কিছুটা শক্তি খাটিয়ে মোমকে সরিয়ে কোনো রকমে উঠে বসলো। জোরে জোরে শ্বাস টানছে। আগুন পুনরায় কাছে টেনে নিল, গালে ঠোঁট বুলিয়ে দুই পাশে হাতে দু বাহু চেপে ধরলো। চোয়াল শক্ত করে ধমকে বলল, সাহস বেড়ে গিয়েছে। মোম পলক ঝাপটিয়ে সরল গলায় বলল, তাহলে প্রশ্ন কেন করছেন? কার জন্য সেজেছি? আপনি ছাড়া আর কার জন্য সাজবো শুনি? আগুন চক্ষু হাসলো। মোমের রক্ত জবা নিচের ঠোঁট কামড়ে ধরলো। ঠোঁটে ঠোঁট রেখে নেশাক্ত কণ্ঠে বলল, আমি তো পাগল হয়ে যাচ্ছি কোমলমতি। এখন এর থেকে পরিত্রাণের উপায় কি? মোম ঠেলে আবারও সরিয়ে দিল। তাকায় আগুনের আদলে, তার ঠোঁটে দুরবোধ্য হাসি, নিগাড় চাহনিতে তাই। ঝট করেই এক টান মারল। উত্তাল ঢেউয়ের ন্যায় বুকের মধ্যে এসে আছড়ে পড়ল মোম। হচকানো দৃষ্টি তুলেই আগুন ভুরু নাচালো। খবরদার, আমার থেকে এক বিন্দু পরিমাণও দূরে যাওয়ার চেষ্টা করবে না। একটু থেমে লম্বা শ্বাস টেনে ব্যগ্র গলায় ফের বলে, তোমার সারপ্রাইজ আমি অ্যাপ্রিসিয়েট হয়েছি, আমারও তো উচিত তোমাকে কিছু দেওয়া। মন চওড়া হাসি উপহার দিয়ে বলল, আমার আর কিছুই চাই না। এ পর্যন্ত আপনি আমাকে অনেক দিয়েছেন, সেগুলো নিয়েই আমি সন্তুষ্ট। আগুনের কণ্ঠে নিপাত জেদ, আমি দিবই। কি দিবেন? আমার ভালোবাসা। মোম লজ্জায় নুয়ে গেল, আড়ষ্টতায় ক্ষুদ্র সত্তা বোধ হলো। জিভ দ্বারা ঠোঁট বিজিয়ে মিনমিন করে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। মোমের ঘাড়ের চুলগুলো অন্য পাশে নিয়ে উন্মুক্ত ঘাড়ে আগুন উষ্ণ ওষ্ঠপুট চেপে ধরল। লম্বা শ্বাস টেনে মেয়েলি শরীরের ঘ্রাণ নাসান্দ্রে লুফে নিল। সে তাই ঘন ঘন চুমু খাচ্ছে, অধর দ্বারা স্লাইড করছে অবলীলায়। মোমের শরীর দুলে উঠল, হাঁসফাঁসে বিমূঢ় অবস্থা। মোমের কানের পিঠে চুমু খেয়ে আগুন শীতল গলায় শুধায়, বলো। মোম শুষ্ক ঢোক গিল, কথাটা বলার জন্য নিজেকে প্রস্তুত করে। হাঁ করে বলার পূর্বেই নিজেকে শূন্যে আবিষ্কার করলো। মোম হকচকিয়ে যায়, উৎকণ্ঠিত নিষ্প্রভ দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। আগুন তাকে কোলে তুলে বেলকুনির দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল, আজ চন্দ্রবিলাস করব। বেলকুনিতে এসে মোমকে নিয়ে আগুন কাউচে বসে পড়ল। আগুনের হাত মোমের পিঠে বিচরণ করছে। মোমের কাঁধে থুতনি ঠেকিয়ে নিরেট স্বরে বলল, তখন কি বলতে চাইছিলে, এবার বলো। মোম সময় নিল, নিজেকে ধাতস্থ করলো। চোখ মুখ খিচে সুমধুর বাক্য আওড়ালো, আপনি বাবা হতে চলেছেন মাস্টার মশাই। মোমের কথা আগুনের কর্ণগোচর হলো বটে, কিন্তু মস্তিষ্ক ক্যাচ করতে সক্ষম হলো না। ভাবুকতা গলায় বলল, বুঝলাম না। আগুনের হাত টেনে মোম নিজের পেটে রাখলো। ছলো ছলো চোখে চেয়ে ভঙ্গুর গলায় জানালো, আপনার আর আমার ভালোবাসার অস্তিত্ব রয়েছে এখানে। আগুন থমকে গেল, বক্ষ স্থল প্রচন্ড গতিতে ধরাস ধরাস করছে। হত বিহব্বল অক্ষিপটে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তীব্র উত্তেজনায় শরীর কাঁপছে। মূর্তির মতো চুপচাপ ঠাই বসে কথা বলতে চাইছে, কিন্তু পারছে না। কণ্ঠনালী ভেদ করে কথা বের হচ্ছে না। বিড়ম্বনাতায় অবিশ্বাসের ছাপ স্পষ্ট। অনুভূতির অচেনা এই তাণ্ডব লীলার গোটা শরীর থেমে গিয়েছে। আচ্ছা, পৃথিবী কি আগুনের অন্তঃস্থিত ন্যায় থমকে আছে? ঘড়ির কাঁটা চলছে না, নাকি ওর শ্বাস আটকে পড়েছে বুকে? এই জ্ঞান হারিয়ে ফেলার মতো অস্থির ভাবটা কিসের তবে? আগুনের বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় মুখমণ্ডলে মোম নিগাড় দৃষ্টিতে তাকায়। আগুনের ভাব ভঙ্গি বোধগম্য হচ্ছে না। আগুনের মন মস্তিষ্কে কি চলছে বোঝা বড় দায়। মোমের উৎকণ্ঠায় ভয় জেঁকে বসেছে। কতবার আগুনের থেকে বাচ্চা চেয়েছে, কিন্তু আগুন বারংবার ফিরিয়ে দিয়েছে। কান্নাকাটি রেশারেশি চেঁচামেচি করেও লাভ হয়নি।
আগুনের নিজের জেদে অটল থেকে বলেছে 21 বছর বয়স না হওয়া পর্যন্ত যেন বাচ্চার কথা মাথাতেও না আনে। এখন মোমের 18 বছর চলমান, সেই জন্য কি মানুষটা মেনে নিতে পারছে না? রেগে গিয়েছে কি লোকটা? কোনো প্রশ্নেই কোনো সুরাহা পাচ্ছে না সে। ড্যাব ড্যাব নজরে দুটো একইভাবে আগুনকে দেখছে। মোমের পৃথিবীও দুলে উঠল। এইসব চিন্তা করে পৃষ্ঠদেশে শীতল স্রোত বয়ে গেল। বুকের মাঝে অস্থিরতার শেষ নেই। ভয়ে হাত পা আর কম্পন নামলো। থেমে থেমে ক্ষুদ্র শরীরটা কেঁপে কেঁপে উঠছে। মোমের নিঃশ্বাস আটকে আসছে, শ্বাস ঘন ঘন হচ্ছে। সেই মুহূর্তে মোম অনুভব করলো কেউ তাকে নিজের বাহুডোরের বেষ্টনী করে রেখেছে। আগুন তাকে প্রচন্ড শক্তি খাটিয়ে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আগুনের শরীর মৃদু কাঁপছে। মোম টের পেল ঘাড়ে ফোঁটা ফোঁটা পানির কণা টপ টপ করে পড়ছে। আগুন কি কাঁদছে? মোম নিজের থেকে আগুনকে ছাড়িয়ে নিল। আগুনের চোখে অশ্রু দেখে নিজেও কেঁদে দিল। আগুনের দুই চোখ ছাপানো অদ্ভুত কোনো মুগ্ধতায়। আগুন মোমের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে নিষেধ করলো। মোম হেসকি তুলে কাপা গলায় অভিযোগ জানায়, আপনার মৌনতা আমাকে কষ্ট দিচ্ছিল জানেন কি? আগুন প্রতিউত্তর করলো না। খসখসে অঞ্জলি পুটে মোমের কোমল স্নিগ্ধতায় ভরপুর মুখশ্রী তুলে উদ্ভ্রন্টের মতো চুমুতে চুমুতে ভরিয়ে দিল। আগুনের পাগলের মতো একের বার মোমের বুকে জড়িয়ে ধরেছে, তো একবার পুরো মুখমণ্ডল জুড়ে অসংখ্য চুমু খাচ্ছে। আগুনের আদর খেয়ে মোম ধীরে ধীরে শান্ত হলো। কিছুক্ষণ পর সময় নিয়ে দুজন স্বাভাবিক হলো। আগুন ঝুঁকে মোমের পেটে দৃঢ় চুম্বন করে সেথায় মাথা রাখলো। প্রফুল্ল সতেজ হেসে চনমনে কণ্ঠে বলল, ভালোবাসি কোমলমতি, ভালোবাসি আমাদের অস্তিত্বকে, অনেক বেশি ভালোবাসি আমার বাবুর আম্মুকে। মোম চমকে উঠল। কিছুক্ষণ পরিমাণ থম মেরে বেসরে এলো। পর মুহূর্তেই আগুনের মুখে এই প্রথম ভালোবাসি শব্দটা শুনে হাউমাউ করে কেঁদে উঠল। এই ছোট্ট জীবনে মোমের অপূর্ণ আর কিছুই নেই। সব কিছু কানায় কানায় ভরে গিয়েছে। এতদিন যা শুনতে চেয়েছিল আগুন আজ সেটাও শুনিয়ে দিল। মোমের আর কিছু চাওয়ার নেই। মোমের কান্নায় আগুন হকচকিয়ে যায়। মোমকে আদরের সহিত প্রস্থ বুকে জড়িয়ে নিল। মোম চোখের জল সমেত ফ্যাসফেসে গলায় জিজ্ঞাসা করলো, আপনি খুশি হয়েছেন? আগুনের চোখে পানি চিকচিক করছে। মোমের নাকে চুমু খেলো। নাকে নাক ঘষে উচ্ছ্বাসিত গলায় বলল, কেন খুশি হব না? তোমার পাতলা গড়নের চুনোপুটি মার্কা শরীরের কথা চিন্তা করে আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইনি। তার মানে এই নয় যে আমার বাচ্চা আসছে শুনে আমি অখুশি হব কিংবা অসন্তোষ হব। আজকের জন্মদিন উপলক্ষে বেস্ট গিফটটা এটা ছিল আমার কোমলমতি। মোম অশ্রুসিক্ত নয়নে নয়ন জোড়া আগুনের আদলে নিবদ্ধ করলো। অনুরোধ সমেত আর্জি জানালো, আরেকবার বলবেন? আগুন ভুরু উঁচিয়ে বলে, কি ভালোবাসি কথাটা? আগুন মুচকি হাসলো। মোমের গলায় চুমু খেয়ে শীতল গলায় বলে উঠল, ভালোবাসি। মোম চোখ বুজে ফেলল। প্রশান্তি হেসে ফের চোখ মেলল। খেই হারিয়ে আগুনের মুখটা নরম তুলতুলে হাতে তুলে নিল। পদ্মকুড়ির ন্যায় লাল অধর জোড়ায় এগিয়ে আগুনের গালে কপালে নাকে টুপটাপ বৃষ্টির মতো চুমু খেলো। আগুন হতভম্ব হয়ে নেত্রদ্বয় বড় বড় করে ফেলল। আগুনের বেসামাল তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের স্তম্ভিত ফিরল। নিজের কাজে নিজেই লজ্জায় আড়ষ্ঠাটায় আটকে পড়ল। সরে আসতে নিতেই আগুন বলিষ্ঠ হাতে ওদরে চাপ প্রয়োগ করে কাছে টেনে নিল। আগুনের কঠোরে বিষ মেশানো মাদকতা, যা দেখে মোমের দেহের সমস্ত শিরায় অবধি রক্ত সঞ্চালন বন্ধ হবার উপক্রম। মেয়েটা বেশিক্ষণ ওই নেশালো চোখে চোখ রাখতে পারল না। চট করে নামিয়ে নেয়। খুব কষ্ট মুখ খোলে, এভাবে তাকাবেন না, ধ্বংস হয়ে যাব। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে নেশাক্ত আবেগীময় গলায় আগুন বলল, ভালোবাসার ধ্বংসে কেউ ধ্বংস হয় না। জানোই তো তোমার থেকে দূরত্ব সহ্য হয় না, তবুও সরে যেতে চাচ্ছ। মোম পেল দুই হাতে আগুনের গলা জড়িয়ে ধরে ব্যগ্র গলায় বলল, আপনার থেকে দূরে যাওয়ার সাধ্যই আমার আছে? আপনাকে ছাড়া তো নিজেকেই কল্পনা করতে পারি না। আজ আকাশে গোলাকার সুন্দর চাঁদ উঠেছে। প্রকৃতিতে মৃদু মন্দ বাতাস বইছে। চাঁদের কিরণ উকি দিচ্ছে প্রেমে বুঁদ হওয়া দুই কপোত কপতি বেলকুনিতে। আগুনের নিকট
আকাশের বুকে থাকা চাঁদের থেকে আগুনের বুকের চাঁদটা বেশি সুন্দর আর দামি মনে হচ্ছে। আগুন অষ্টপুট এগিয়ে মোমের ললাটে এক মৃদু চুমু খায়। মোম চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শের উষ্ণতা। আগুনের ছোঁয়ায় মোম শিহরিত হয়। দুজনের মধ্যে যেন কোনো শব্দ নেই, শুধু অনুভূতির এক গভীর স্পন্দন। নীরব রাত, চারপাশের নিস্তব্ধতা, দুজনেই একে অপরের খুব কাছে। আগুন মোমের চোখের দিকে গভীরভাবে তাকায়। তার দৃষ্টি এতটাই তীব্র যে মোম লজ্জায় চোখ নামিয়ে নেয়। আগুনের বুকে মাথা রেখে মোম মিহির স্বরে বলল, আপনার আমার ভালোবাসার প্রণয় হাজার বছরেও শেষ না হোক। মোম কপালে কপাল ঠেকিয়ে ভারিক্কি নিঃশ্বাস ছাড়ল। আগুন কণ্ঠে মাদকতা মিশিয়ে হুস্কির স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো, আকাশ জুড়ে চাঁদের আলো সোনালি রং ছড়ায়। তোমাকে যতবার দেখি ততবার আমার মন হারায়। শুভ্র রঙা ভালোবাসা ছুঁয়ে যায় প্রাণের গান। তুমি ছাড়া এই জীবনে যে শূন্যতার সমান। চাঁদের আলোয় তোমার ছায়া স্বপ্নে এনে দেয় সুর। তোমায় পেয়ে মনে হয় এই জীবন ভীষণ মধুর। রং তুলি দিয়ে ফুটিয়ে ওঠে কত শত প্রেম গাথা। আবারও বাতাবরণে পরিস্ফুটিত হবে আমাদের শুভ্র রঙা ভালোবাসা।